নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের ২য় নম্বর কবিতা অর্থাৎ শিকার কবিতা। শিকার কবিতার কবি হলেন চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এই কবিতার মাধ্যমে দুটি ভোরের বর্ণনা করেছেন। প্রথম ভোরের প্রাকৃতিক সৌন্দর্যের তিনি বর্ণনা করেছেন এবং দ্বিতীয় নম্বর ভোরে কিছু শহুরে যুবকের লালসতার কারণে একটি নিরপরাধ হরিণের হত্যা হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। আসুন বন্ধুরা, এই কবিতাটি লাইন ধরে আলোচনা করি। শিকার লিখেছেন জীবনানন্দ দাশ। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি এখানে কি বলছেন? আকাশের রং। এই আকাশের রংটিকে কবি ঘাসফড়িংয়ের দেহের কোমল নীল রঙের সঙ্গে তুলনা করেছেন। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। নোনা হলো আতা জাতীয় একটি বিশেষ ধরনের ফল, এটি সাধারণত গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায়। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আশেপাশে যে সমস্ত পেয়ারা ও নোনার গাছ রয়েছে, সেই নোনা ও পেয়ারার গাছের যে সৌজত্বটি, সেটি কবি টিয়ার পালকের সঙ্গে তুলনা করেছেন। একটি তারা এখন আকাশে রয়েছে। কবি বলছেন একটি তারা এখন আকাশে রয়েছে। এই তারাটি হলো শুক্র গ্রহ। এটি যখন ভোরবেলায় বের হয় তখন আমরা তাকে বলি শুকতারা, এবং এটি যখন সন্ধ্যাবেলায় বের হয় তখন আমরা তাকে বলি সন্ধ্যা তারা। তাহলে কবি বলছেন একটি তারা এখন আকাশে রয়েছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। এইবার কবি বলছেন এই তারাটির একাকিত্বটি কেমন, এই লাইনের মাধ্যমে তিনি এটি তুলে ধরেছেন। বলছেন পাড়াগার বাসর ঘরে, অর্থাৎ গ্রাম বাংলার কোনো পাড়াগায়ে কোনো একটি বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, মানে গোধূলিবেলায় বিয়ে হয়েছে এমন একটি মেয়ে পাড়াগার কোনো একটি বাসর ঘরে তার স্বামীর প্রতীক্ষায় সলজ্জ অবস্থায় যেভাবে বসে থাকে, ঠিক তেমনই ওই তারাটিও আকাশে দাঁড়িয়ে রয়েছে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এবার কবি ওই তারাটির রূপটিকে বর্ণনা করছে, ওই তারাটির উজ্জ্বলতাকে বর্ণনা করছে। কি বলছেন? কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এখানে মিশরের মানুষই মানে মানুষই কথার অর্থ কোনো নারী। মিশরের কোনো নারী তার বুকে যে লকেট রয়েছে, সেই লকেট থেকে একটি মুক্ত খুলে আমার অর্থাৎ কবির নীল মদের গ্লাসে রেখেছিল। মুক্তা সাধারণত চকচকে প্রকৃতির হয়, কিন্তু নীল মদের গ্লাসে রাখার ফলে সেই মুক্তার চকচকে ভাগটি অনেকটা কমে যায় এবং ঝাপসা প্রকৃতির হয়ে যায়। এই ঝাপসা প্রকৃতির মুক্তার সঙ্গে কবি ওই তারাটির রূপটিকে তুলনা করেছেন। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। কবি বলছেন হাজার হাজার বছর আগে ওই তারাটি যেমনভাবে জ্বলছিল, এখনও ঠিক তেমনভাবেই ওই তারাটি আকাশে জ্বলছে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কবি বলছেন ঠান্ডা বা শীতের রাতে শরীরকে রাখবার জন্য দেশওয়ালি সাধারণত একটি যাযাবর গোষ্ঠী। এরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়ায়। এরা শীতের রাতে শরীরকে রাখবার জন্য মাঠে আগুন জ্বেলেছিল। মোরগ ফুলের মতো লাল আগুন। কবি দেশওয়ালিদের জ্বালানো আগুনটিকে মোরগ ফুলের সঙ্গে তুলনা করছেন, তাই তিনি বলছেন মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, অর্থাৎ দেশওয়ালিরা যে আগুনটি জ্বেলেছিল সেটি শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে জ্বালানো হয়েছিল।
সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। দেশওয়ালিরা যে আগুনটি জ্বেলেছিল, সেই আগুনটি ভোরবেলার যে সূর্যের আলো, সেই আলোই কুমকুমের মতো নেই আর। কুমকুম অর্থাৎ মেয়েদের কপালে পরবার একটি বিশেষ ধরনের টিপ। এটি গাঢ় লাল রঙের হয়। তাই কবি বলছেন, ওই আগুনটি রাত্রিবেলায় যেমন গাঢ় লাল রং হয়ে জ্বলছিল, সূর্যের আলোয় সেরকম গাঢ় লাল রঙের মতো অর্থাৎ কুমকুমের মতো আর জ্বলছে না, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, এখানে কবি এটি উপমা ব্যবহার করেছেন। আসলে রোগা শালিকের গায়ে যে ধূসর রঙের পালক থাকে, সেই পালকের রঙের সঙ্গে কবি ওই আগুনটির তুলনা করেছেন। সকালের আলোয় টলমলো শিশিরে চারিদিকে বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের আলোয় অর্থাৎ ভোরবেলায় টলমলো শিশিরে অর্থাৎ চারিদিকে শিশির পড়েছে, ঘাসের ওপর শিশির পড়েছে। এই শিশিরে চারিদিকে সমস্ত বন ও গাছপালা এবং আকাশগুলি ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ ময়ূরের যে সবুজ ও নীল রঙের ডানা থাকে, সেই ডানার রঙের সঙ্গে বা ওই ডানার সঙ্গে চারিদিকের বন ও আকাশ গাছপালা প্রকৃতিকে কবি তুলনা করছেন। এবার শুরু হচ্ছে দ্বিতীয় নম্বর ভোর। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে অর্থাৎ সুন্দর বাদামি হরিণটি সারা রাত, চিতা বাঘ নয় কিন্তু, মেয়ে চিতাবাঘ অর্থাৎ চিতাবাঘিনীর হাত থেকে সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন অর্থাৎ অমাবস্যার রাত, নক্ষত্র নেই আকাশে এমন রাতে মেহগুনির মতো অন্ধকারে। এখানে মেহগুনি বলা হয়েছে কারণ মেহগনির জঙ্গলে গেলে তোমরা এমনিই ওই জঙ্গলে অন্ধকার দেখতে পাবে, তাই কবি এখানে মেহগনির জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন। তাহলে মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, তাহলে সুন্দর বাদামি হরিণটি সুন্দরীর বন থেকে মানে সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে ঘুরে ঘুরে এই সুন্দর বাদামি হরিণটি এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ এই ভোরবেলার জন্যই এই বাদামি হরিণটি অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, অর্থাৎ বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কচি বাতাবি লেবুর মতো মানে সবুজ সুগন্ধি কচি কচি সবুজ রঙের ঘাস সেই সুন্দর বাদামি হরিণটি ধীরে ধীরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, অর্থাৎ পাশ দিয়ে কোনো এক নদী বয়ে যাচ্ছে, সেই নদীর তীক্ষ্ণ ঢেউয়ে শীতল তীক্ষ্ণ ঢেউয়ে সুন্দর বাদামি হরিণটি এসে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটি আবেগ দেওয়ার জন্য, অর্থাৎ সারা রাত ঘুম হয়নি এবং চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সারা রাত বিভিন্ন জঙ্গলে দৌড়েছে এবং এই দৌড়ানোর ফলে তার শরীরটি ক্লান্ত হয়েছে। এই ক্লান্ত ভাবটিকে দূর করার জন্য সেই হরিণটি তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে নিজের ক্লান্ত শরীরটিকে একটি আবেশ দেওয়ার চেষ্টা করছিল। অন্ধকারের হিমকুঞ্জিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটি বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। ভোরবেলার যে সূর্যের রৌদ্র বা আলো অন্ধকারের জরায়ু ছিঁড়ে বা অন্ধকারকে চিরে জাগ্রত হয়, ঠিক সেমনভাবেই ওই বাদামি হরিণটি নদীর জলে স্নান করে সমস্ত ক্লান্তিকে মুছে একটা বিস্তীর্ণ উল্লাস আনন্দ পাওয়ার চেষ্টা করছিল। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। নীল আকাশের নিচে সূর্যের
কিরণগুলি যেমন বর্ষার মতো এই পৃথিবীতে এসে পড়ছে, ঠিক সেমনভাবে নিজের সুন্দর বাদামি হরিণ নিজের সৌন্দর্যের মাধ্যমে হরিণী অর্থাৎ মেয়ে হরিণদের চমক লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। একটি অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। জঙ্গলে একটি অদ্ভুত শব্দ শোনা গেল। নদীর জল হঠাৎ করেই মচকা ফুলের মতো লাল হয়ে গেল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আবার দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। প্রথমবার আগুন জ্বলেছিল দেশওয়ালিরা তাদের শরীরকে গরম রাখবার জন্য আগুন জ্বেলেছিল, সেটা প্রথম আগুন। দ্বিতীয় আগুন এখানে ওই বাদামি হরিণের উষ্ণ লাল রঙের মাংস তৈরি হয়ে আসার জন্য আগুনটি জ্বলেছিল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দন, নিরপরাধ ঘুম। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে কয়েকজন শহুরে যুবক বিভিন্ন শিশির ভাজা গল্প করতে থাকে বা বিভিন্ন ধরনের গল্প করতে থাকে, সিগারেটের ধোঁয়া টানতে থাকে এবং ওই উষ্ণলাল হরিণের মাংস খেতে থাকে। এখানে কিছু প্রশ্ন তৈরি হতে পারে। টেরিকাটা শব্দের অর্থ কী? কিছুকাল আগে কলকাতার কিছু শহরে যুবক নিজের স্টাইলটাকে আরও উন্নত করার জন্য নিজের মাথার মাঝখান দিয়ে শীতে কেটে দুপাশে চুল রাখত। এই বিশেষ ধরনের স্টাইলটিকে টেরিকাটা বলা হয়েছে। এলোমেলো কয়েকটা বন্দুক, অর্থাৎ আশেপাশে সেই শহরের যুবকদের বন্দুক পড়ে রয়েছে। হিম, নিস্পন্দন, নিরপরাধ ঘুম। এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে হরিণের ঘুমটিকে নিরপরাধ নিস্পন্দন বলা হয়েছে কেন? কারণ এখানে হরিণের কোনো দোষ ছিল না, শুধুমাত্র কিছু শহরের যুবকের লালসার কারণে এই হরিণটির মৃত্যু হতে হলো। এই কারণে কবি ওই হরিণের ঘুমটিকে নিরপরাধ বলেছেন। আপনাদের যদি এই কবিতাটির আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুনত্ব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নমস্কার।